এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক। মহুয়া কমিউটার ট্রেনে আগুন, বন্ধ ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ। বিমস্টেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই। ঈদ আনন্দ মিছিল নিয়ে নিন্দা বিবৃতি দিল জামায়াত। তাপপ্রবাহে পুড়ছে যশোর সহ 10 জেলা, রাতে বাড়বে গরম। বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়ালেন ট্রাম্প। ভারতের লোকসভায় পাশ হলো ওয়াকফ বিল, রাজ্যসভায় উঠছে আজ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষা 1 মাস পেছানো সহ 2 দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। 2 দাবি নিয়ে এ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তাদের 2 দাবি হলো পরীক্ষা 1 মাস পেছানো এবং সব পরীক্ষায় 3 থেকে 4 দিন বন্ধ দেওয়া। বৃহস্পতিবার সকাল 11টা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত এলাকায় বিকেল 5টা পর্যন্ত চলবে এই আন্দোলন। আর অন্য জেলায় শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডে আন্দোলন করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এসএসসির পরীক্ষার্থীরা। গাজীপুরের শ্রীপুর সাতখামাইর রেল স্টেশন এলাকায় নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2 ইউনিটের প্রচেষ্টায় দুপুর 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রেনে আগুনের ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনের একজন যাত্রী জানান, সকাল 8:45টার দিকে ঢাকা থেকে মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। 11:20 দিকে ট্রেনে আগুন লাগে। এতে ট্রেনের ভেতরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ট্রেন স্টেশনে আসলে যাত্রীরা সব নেমে যায়। ফায়ার সার্ভিসকে কল দেয়া হলে 2 ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পাশের বগিগুলো সরিয়ে দেওয়া হয়, ফলে আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি। বঙ্গোপসাগরীয় 7 দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা একটি চুক্তিতে সই করেছেন। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমস্টেক মন্ত্রী পর্যায়ের 20তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্র মন্ত্রীরা এই চুক্তি সই করেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিমস্টেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। এ সময় তিনি তার বক্তব্যে একটি অভিন্ন বিমস্টেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমস্টেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনীতে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসলামী ঐতিহ্যের বাইরে গিয়ে প্রতিমা সংস্কৃতি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ঈদকে ঘিরে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ মিছিলকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে বলে উল্লেখ করেছে দলটি। বুধবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সাধারণ মানুষের মাঝে ঈদ নিয়ে আলাদা ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল না, কিন্তু এবারের ঈদ সকলের মাঝেই যেন প্রকৃত ঈদ হয়ে ফিরে এসেছে। সরকারি উদ্যোগে সুলতানি আমলের মতো করে ঈদ উদযাপন আমাদের জীবনে আনন্দের নতুন মাত্রা তৈরি করেছে, কিন্তু ঢাকায় ঈদ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক নিয়ে অংশগ্রহণ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ঈদ মুসলিম উম্মার জন্য একটি পবিত্র উৎসব এবং ইসলাম মূর্তি, প্রতিমা বা কোনো দৃশ্যমান অবয়বের মাধ্যমে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি দেয় না। আমরা সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, ঈদ আমাদের ধর্মীয় আবেগের বিষয়। একে সাংস্কৃতিক
পরীক্ষাগারে পরিণত করার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ঐতিহ্যের বাইরে গিয়ে প্রতিমা সংস্কৃতি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ঈদকে ঘিরে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ঈদ মিছিলে মূর্তি সদৃশ্য প্রতীক বহনের ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থী। যারা ঈদ আয়োজনে অপ্রয়োজনীয় এই বিতর্ক সৃষ্টি করেছে তাদের বিষয়ে অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। দেশের 10 জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 5 দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙামাটি, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতে সামান্য বাড়তে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়া অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে 37% করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যে এই আমদানি কর আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ঢাকার পণ্যে ওয়াশিংটনের আরোপিত শুল্ক ছিল গড়ে 15%। এই বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র জানায়, মার্কিন পণ্যে বাংলাদেশের আরোপিত শুল্ক ছিল 74%। অর্থনীতিবিদদের শঙ্কা, এতে বাংলাদেশের পোশাক খাতে বড় ধরনের প্রভাব পড়বে। এছাড়াও ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের চাপানো শুল্ক 26% আর পাকিস্তানকে গুনতে হবে 29%। চীনা পণ্যের 34% শুল্ক বসিয়েছে ট্রাম্প। ইউরোপিয়ান ইউনিয়নকে গুনতে হবে 20%। এদিকে 10% শুল্ক দেওয়া হয়েছে যুক্তরাজ্যের পণ্যে। ট্রাম্প এই শুল্ক আরোপের নাম দিয়েছেন লিবারেশন ডে ট্যারিফ। তালিকাভুক্ত দেশগুলো মার্কিন পণ্যে অন্যায্য শুল্ক আরোপ করেছিল বলে জানান তিনি। ভারতের লোকসভায় অবশেষে পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। 12 ঘন্টার দীর্ঘ বিতর্কের পর পাশ হয় বিলটি। এর পক্ষে ভোট পড়ে 288টি আর বিপক্ষে ভোট দেয় 232 জন সদস্য। বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ করা হবে ওয়াকফ বিল। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বুধবার মুসলিম ও বিরোধীদের আপত্তির মুখে ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পেশ করে বিজেপি সরকার। শরিকদের সমর্থন নিশ্চিত করেই পেশ করা হয় সংশোধনী বিল। তবে বিল বিরোধীরা অবস্থান নেয় বিরোধী শিবির। তাদের দাবি, এই বিল সংশোধনের পরিপন্থী। ভারতের রেল ও সেনাবাহিনীর পরই সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকফের আওতায়। নতুন ওয়াকফ আইনে সেই সম্পত্তির ওপরে সরকার এবং সরাসরি হস্তক্ষেপ করতে পারবে বলে মনে করছে মুসলিমরা। পাশাপাশি বিরোধীর বক্তব্য ছিল, ওয়াকফ বিল সরাসরি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। লোকসভায় বিল পেশ করে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, দেশের ওয়াকফ সম্পত্তির সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে। এই সম্পত্তি সঠিকভাবে পরিচালিত হলে শুধু মুসলমানদের জীবনই নয়, দেশও বদলে যাবে বলে দাবি তার। মুসলমানদের কল্যাণে দান করা জমিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়, যা বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। ভারতের সর্বোচ্চ 10 লাখ একর ওয়াকফ ভূমি রয়েছে। এই ভূমি পরিচালনায় প্রতি রাজ্যে ওয়াকফ বোর্ড রয়েছে। এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।